let X be the number of units for Romy filters. এটা হলো কোম্পানির নাম। কোম্পানির নাম হলো the name of the company Romy filters. Romy filter to be indifferent between the old and the new production equipment. Operating income using old equipment. Operating income using old equipment. আমরা জানি যে weighted average contribution margin per unit using old equipment 72. তো 72 into x 72x এই হলো টোটাল কন্ট্রিবিউশন মার্জিন। টোটাল কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা যদি ফিক্সড কস্ট লেস করে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব অপারেটিং ইনকাম। আর অপারেটিং ইনকাম দ্যাট মিনস ইনকাম বিফোর ট্যাক্স। ইনকাম বিফোর ট্যাক্স। আমরা সব কিছু এই যে আমাদের এখানে আমাদের কি হবে? ইনকাম বিফোর ট্যাক্স, অপারেটিং ইনকাম। তাহলে আমাদের পেয়ে গেলাম 72x minus 1,260,000। এবার আসো যে অপারেটিং ইনকাম ইউজিং নিউ ইকুইপমেন্ট। নিউ ইকুইপমেন্টের জন্য আমরা দেখেছি আর্লিয়ার যে ওয়েটেড অ্যাভারেজ কন্ট্রিবিউশন মার্জিন হলো 80, কাজে মাল্টিপ্লাইড বাই এক্স 80x। আর আমরা দেখেছি নিউ প্রোডাকশন ইকুইপমেন্টের জন্য আমাদের ফিক্সড কস্ট হলো 1,500,000। তাহলে কি হলো? আমরা দুইটা পেলাম। অ্যাট পয়েন্ট অফ ইনডিফারেন্স, নিরপেক্ষ বিন্দু, আমরা এই নিরপেক্ষ বিন্দু বাইর করতে হলে কি করতে হবে? এই দুইটা সমান হয়ে যাবে যে লেভেল এক্স। অ্যাট পয়েন্ট অফ ইনডিফারেন্স 72x minus 1,260,000 equals 80x minus 1,500,000। তাহলে আমাদের 80x equals 240,000। আমরা এখানে একটা স্টেপ বাদ দিয়েছি, বাদ দিলে কোনো অসুবিধা নাই, তুমি ডিরেক্ট এক্সও চলে আসতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে আমরা x ইকুয়ালস কত পেলাম? 30,000। বোঝা গেছে? জি স্যার। এর চেয়ে সহজ আর হতে পারে? কে এর চেয়ে আর সহজ হতে পারে না? এর চেয়ে না সহজ স্যার। হতে পারে না। হ্যাঁ, তাহলে কি হলো? তাহলে কি হলো? এই যে আমাদের যখন 30,000 ইউনিটস আমাদের কি হবে? লেভেল অফ সেলস হবে, তখন কি হবে? আমরা ওল্ড ইকুইপমেন্টও রাখতে পারি অথবা নিউ ইকুইপমেন্টও পারচেস করতে পারি। আচ্ছা, এবার কোন কাজটা? এবার হলো সেকেন্ড পার্ট। ওই যে 28,000 ইউনিটস হলে আমরা কি করব? এবার দেখো এই যে 30,000, এবার দেখো when total sales are less than 30,000 units, when total sales are less than 30,000 units, this figure, that means this equation is greater than this equation. This part for old equipment, this part for new equipment. So এটা কিভাবে করবে? হ্যাঁ, এটা হলো তোমরা এই যে 30,000 আছে, তোমরা আমাদের তো কম কত? 28,000 না? হ্যাঁ, 28,000 বের করে ফেলো মান। হ্যাঁ, 28,000 যদি আমরা মান বের করি, দেখো at total sales of 28,000 units, operating income using old equipment কত হলো? কত দেখা যাচ্ছে? 756,000। 756,000 হলো at 28,000 units। আবার at total sales of 28,000 operating income using new equipment 740,000। আচ্ছা, এখন বলছে আমাদের তাহলে কোনটা ভালো বলো? ওল্ড ইকুইপমেন্ট ভালো না নিউ ইকুইপমেন্ট ভালো? কোনটা ভালো? স্যার ওল্ড ইকুইপমেন্ট। হ্যাঁ, ওল্ড ইকুইপমেন্ট। আমাদের প্রশ্ন চাইছে যে নিউ ইকুইপমেন্ট কি পারচেজ করা উচিত কিনা, তাহলে আমরা কি করবো? শুড নট পারচেজ। জি স্যার। আচ্ছা, therefore at total sales of 28,000 units, Romy filters
should not buy the new production equipment. এবার বলো ওভারঅল কমেন্ট, সলিউশনটা কেমন হলো? Sir, easy. এবার বাসায় গিয়ে আমি যে সলিউশন ম্যানুয়াল দিয়েছে, না সলিউশন ম্যানুয়ালে যে অরিজিনাল সলিউশন ম্যানুয়ালে যে দিয়েছে, অথবা বাজারে যে পাওয়া যায় না, বাজারে যে সলিউশন ম্যানুয়াল আছে, এই ম্যানুয়ালের সাথে কোশ্চেনের ফিগার কিছু কিছু প্রবলেমের মিল আছে, কিছু কিছু প্রবলেম মিল নাই। তাহলে দেখো এবার আমরা, এটা তো আমি করেছি, তাহলে এই যে এখানে যে স্টেপটা, এটা নাও লিখতে পারি, এত ইজ গ্রেটার দেন এত, লেখার কোনো প্রয়োজন আছে কিনা বলো? এই স্টেপটা লেখার প্রয়োজন আছে? নাই। এই যে when total sales are less than 30,000 units, 72x minus 1,260,000 greater than 80x minus 15,000, এটা আমরা লিখতেও পারি, নাও লিখতে পারি, এটা হলো অপশনাল। ডু ইউ এগ্রি উইথ মি? जी sir. হ্যাঁ, তাহলে এটা কি, এটা হলো অপশনাল, এটা আমরা লিখতেও পারি, নাও লিখতে পারি। তাহলে ক্লাস ছাড়া কি ভালো করা সম্ভব বলো? ना sir. আচ্ছা না স্যার, কোনো সম্ভব না স্যার। আচ্ছা, তারই প্রমাণ এই যে গত পরশু তোমাদের যে সিনিয়র ভাই যারা, সিনিয়র যে বেস্ট যারা, তাদের রেজাল্ট হলো। রেজাল্টে সাম মিস্টার এমডি শরীফ, মোহাম্মদ শরীফ নামে একটা ছেলে একটা কমেন্ট করেছে, সে পেয়েছে 2.55, কিন্তু খুব স্টাডি করলো। এখন সবার তো যে ব্রেনের ক্যাপাসিটি সমান না। একটা মেয়ে এমবিএ তে ফার্স্ট সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারে দুইটাতে ফার্স্ট ছিল, তাহলে কম্বাইনে সে কত হলো? সে ফার্স্ট হলো। এবং সে কত পেয়েছে সিজিপিএ? সে সিজি পেয়েছে 3.80। এবার শুনবা ওর কমেন্টটা কি, ওর কমেন্টটা শুনবা? জি जी স্যার। sir. হ্যাঁ, সে বলছে, ও স্যার, ওই একটা মেয়ে চুপচাপ থাকতো আপনার ক্লাসে এবং সব ক্লাস করতো এবং সেই ফার্স্ট হয়েছে। তাহলে কি স্টাডির কোনো বিকল্প আছে? ক্লাসের কোনো বিকল্প আছে বলো? ना sir. না স্যার। আর তোমার আব্দুর রহমান স্যার অনেক কষ্ট করে তোমাদেরকে পড়ায়, এটা তো গত পরশু এটা তৈরি করেছি আমি, এখন আরো আরো শুনবে? है sir. হ্যাঁ শোনো, হার্ড কপি করে, মানে এই লিখিত কপিটা আমি নিয়ে আমাদের সিইউসিবি তে চলে গেছি, ওইখানে আমাদের একটা পরীক্ষা ছিল, ওইখানে আমি চলে গেছি। যাওয়ার সময় শীটটা আমি আমার ব্যাগে করে নিয়ে গেছি, এই যে শীটটা, 20 পেজের যে শীটটা, ওখানে তোমাদের প্রফেসর ইকবাল স্যার আছে না? जी জি sir. স্যার। তোমাদের ইকবাল স্যারকে দিয়ে এটাকে ক্যাম স্ক্যান করিয়ে এটা তোমাদেরকে পাঠাইছি। দেখো আমার কত চেষ্টা থাকে ছাত্রের জন্য, আরো কাজ আছে। তারপরে যখন বাসায় আসলাম, বাসায় এসে ছোট মেয়েকে, যে এবার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে, আমার ছোট মেয়ে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পড়ে, ওকে দিয়ে এই যে হোয়াটসঅ্যাপ থেকে এটা ডাউনলোড করিয়ে এটা ডেস্কটপে এনেছি। তোমাদের জন্য কি আমি কষ্ট করি না? বলো। অবশ্যই স্যার, অবশ্যই অনেক কষ্ট স্যার। করেন স্যার স্যার। অনেক কষ্ট করেন স্যার। এইরকম কোন টিচার বুঝিয়ে দেয় হাতে কলমে ধরে না স্যার। না স্যার। পেয়েছ এই পর্যন্ত? না স্যার। আমার তো মনে হয় একজনও পাওনি। বলতে পারবে এভাবে হাতে কলমে ধরে, এভাবে স্টেপ বাই স্টেপ ধরে, যে একটা শিখাবো যাতে এই নিয়মের যত অঙ্ক আসে আমরা যাতে করতে পারি। এখন দেখবা যে আমার আগের সলিউশন আর এখনকার সলিউশন সম্পূর্ণ ডিফারেন্ট। ওই যে একটা শিটের মধ্যে সব আছে,
ওইখানকার এই সলিউশন আর আগের সলিউশন মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট। এটা হলো কি লেটেস্ট, তার মানে কি আপডেটেড। তাহলে তোমরা কোনটা ফলো করবে? আপডেটেডটা। ঠিক আছে? जी सर। আচ্ছা, এবার জি আরো স্যার। কথা শোনো। এই যে মাল্টি প্রোডাক্ট ব্রেক ইভেন পয়েন্টে বা সিভিপি অ্যানালাইসিস ফর মাল্টি প্রোডাক্ট, খালি ব্রেক ইভেন পয়েন্ট কেন, অপারেটিং ইনকাম আছে, তারপরে কি আছে, মার্জিন অফ সেফটি আছে। এই যে মাল্টি প্রোডাক্ট সিভিপি অ্যানালাইসিস ফর মাল্টি প্রোডাক্ট কোম্পানি লেটেস্ট যে আলোচনা করেছে এটা ফলো করবে। অনেক বই আছে, আছে না? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের অনেক বই আছে, আছে না? আছে। এই তোমাদের এটা 7 সেমিস্টারে কে পড়াইছিল একটু বলো তো? सर मोर्শেদ স্যার। মোর্শেদ স্যার, ঠিক আছে। মোর্শেদ স্যারও অনেক বই ফলো করে। সেখানে মোর্শেদ স্যার গ্যারিসনের বইটা কি পড়াইছিল কিনা? जी सर। ওকে, স্যার গুড। গ্যারিসন নরিন বইটা ছিল। আরে আমি তো জানি গ্যারিসন, নরিন অ্যান্ড ব্রুয়ার। আমাকে কি বলতে হবে? আমি সবগুলা নাম বলি। বইয়ের নামটা কি? ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট। বইয়ে 15th এডিশনে দেখবা যে তিনটা, সম্ভবত তিনটা মাল্টি প্রোডাক্ট কোম্পানির সিভিপি আছে। ওই তিনটাও তোমরা করে রাখবে, ঠিক আছে? জি স্যার। হ্যালো, জি স্যার, করে রাখবো। হ্যাঁ করে রাখবা। একটা এডিশন হলে ওই 15th এডিশনে ফলো করো। 15, 17, 15, 16, 17 অলমোস্ট সেম। এই সামান্য কিছু এদিক সেদিক। এখন ওই 15th এডিশনের টেক্সট বুকটার সফট কপি অ্যাভেলেবল। আবার 15th এডিশনের যে সলিউশন ম্যানুয়ালটা সেটাও অ্যাভেলেবল। না না, অ্যাভেলেবল না। ওটার ওই চ্যাপ্টারগুলো অ্যাভেলেবল আছে কিছুটা। তো কাজে ও তোমরা 15 দেখলে হবে, অসুবিধা নাই। জানা কি দরকার? নিয়ম। আচ্ছা, তাহলে আমরা মাল্টি প্রোডাক্ট ব্রেক ইভেন পয়েন্টের আর আমরা আলোচনা করছি না, এখানে শেষ করছি, ঠিক আছে? জি স্যার। जी सर। আচ্ছা, স্যার বইয়ের নামটা একটু আবার বলতে ভালো হয়। কোনটা কোনটা? এখন বললেন যে ওটা তো 15 গ্যারিসনের ম্যানেজারাল অ্যাকাউন্টিং। 15th এডিশন ম্যানেজারাল অ্যাকাউন্টিং 15th এডিশন, গ্যারিসন, নরিন অ্যান্ড ব্রুয়ার। ও গ্যারিসন বললে হয়। হ্যাঁ, আমি দেখেছি আমার কলিগরা সফট কপি থেকে পড়ায়, শিট থেকে পড়ায়, কিন্তু বইয়ের নাম অনেক সময় উল্লেখ করে না। সেই জন্য আমার ছাত্ররা অনেক সময় বইয়ের কথা বলতে পারে না, বইয়ের নাম বলতে পারে না। কিন্তু আমরা ভাইভাতে বইয়ের নাম আমরা জানতে চাই। কাজে কি কি বই পড়েছো? ম্যানেজার অ্যাকাউন্টিং এ বইয়ের নাম শুরু করলে যিনি ভাইবা পড়ে থাকবেন উনি এগুলো যখন 8-10টা বলে ফেলবে এক টানে, তখন বলে যে আরে এ কি অবস্থা, স্যার এত বই পড়াইছে? হ্যাঁ আসলে পড়াইছে। তুমি দেখো না, এই এই সিবি সিবি এখনো শেষ করে নেই, মানে মাল্টি প্রোডাক্ট আমাদেরটা শেষ হচ্ছে। দেখো আমি তোমাদের জন্য কতটুকু চিন্তা করি। তোমাদের আলী আরশাদ চৌধুরী, তোমাদের স্যার, আমার ছাত্র এবং কলিগ, গতকাল আমাকে বলতেছে যে, গতকাল, হ্যাঁ গতকাল আমাকে বলতেছে ফোন দিয়ে সকালের দিকে, স্যার আপনার তো মনে হয় সকালে ক্লাস আছে, আমার পরে ক্লাস আছে। আমি কি মনে হয় কেন, মনে হয় আবার কেন, আছে ক্লাস। কথা আপনি যদি একটু চেঞ্জ করে নিতেন, আপনি যদি 11টায় নিতেন আর আমি যদি সকালে নেই, তাহলে আমার ক্লাসটা করতে পারি, নাহলে আমি কালকের ক্লাসটা আমি নিতে পারবো না। তখন আমি সাথে সাথে রাজি হয়ে গেছি। এরপর একটা প্রশ্ন রাখছি, আমি যে শিডিউল করে ফেলেছি এটার কি হবে? কয় স্যার আপনি শিডিউল রিভাইজ করতে পারেন। আমি বললাম কিভাবে? ওটা আমার জানা ছিল না। তো বললো যে স্যার আপনি অ্যাকশনে যাবেন, অ্যাকশনে গিয়ে এই যে অপশনে যাবেন, তাহলে দেখবেন যে আপনার এটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি নিজে নিজেই করে ফেলেছি, কারো সাহায্য নিতে হয়নি। আমি এর পরে করে আমি আবার সাথে সাথে এটা আবার পাঠিয়ে দিয়েছি, তোমাদেরকে পাঠাইছি, তোমাদের বলতে মনে হয় আমি পাঠিয়ে দিয়েছি। এইভাবে মাশাআল্লাহ। নলেজ কে দেয় বলো? আল্লাহ। আল্লাহ মানে কি? ক্রিয়েটর। নলেজ দেয় ক্রিয়েটর। উনি যদি দেয় এইভাবে হয়ে যায়।
আমি ভাবতেই পারিনি যে এত সহজে আমি নিজে এই যে শিডিউলটা এডিট করতে পারবো। আলহামদুলিল্লাহ। আবার এই সফট কপি যদি আমি না করতাম, আমি মুখে মুখে বললে তোমরা যদি না দেখতে, এটা কি এভাবে বোঝা যেত বলো? না স্যার। ওকে, এবার আমরা অন্যদিকে চলে যাই, আমাদের সময় কম, কাজ বেশি। আমরা সেলস মিস আলোচনা করেছি। আচ্ছা, ট্যাক্সের বিষয়ে একটু বলে ফেলি। ট্যাক্স আমাদের যে সিবিপি ইকুয়েশনটা, সেলস ইকুয়ালস ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস অপারেটিং ইনকাম or income before tax or profit. এই প্রফিট মানে অপারেটিং ইনকাম অনেক বড় দুইটা ওয়ার্ড, আর প্রফিট কি ছোট্ট একটা ওয়ার্ড। সেই জন্য আমরা অপারেটিং ইনকামকে অনেক ক্ষেত্রে কি বলি, প্রফিট বলে। ও গ্যারিসন এই টার্মটা ইউজ করেছে। অথবা এই প্রফিটটা কি প্রফিট বিফোর ট্যাক্স, আর একটা হল প্রফিট আফটার ট্যাক্স। প্রফিট আফটার ট্যাক্স হলো নেট ইনকাম। এখন আমাদের যদি প্রফিট বিফোর ট্যাক্স দেয়, আমাদের যদি আফটার ট্যাক্সে কনভার্ট করতে হয়, তাহলে কি করতে হবে, ওই যে প্রফিট বিফোর ট্যাক্সকে আমরা ট্যাক্স রেট দ্বারা যদি মাল্টিপ্লাই করে, তাহলে আমরা কি পাই, ট্যাক্সের অ্যামাউন্ট। ওই ট্যাক্সের অ্যামাউন্টটা যদি আমরা লেস করি, তাহলে আমরা কি পেয়ে যাই, আমরা পেয়ে যাই নেট ইনকাম অর প্রফিট আফটার ট্যাক্স অর ইনকাম আফটার ট্যাক্স। বোঝা গেছে? জি স্যার। এবার আমরা শর্টকাট বলি। এবার প্রফিট বিফোর ট্যাক্স, দ্যাট মিন অপারেটিং ইনকামকে যদি আমরা যদি 1 মাইনাস ট্যাক্স রেট দ্বারা মাল্টিপ্লাই করি, 1 মাইনাস ট্যাক্স রেট, সাপোজ ট্যাক্স রেট ধরো 40%, তাহলে 1 মাইনাস ট্যাক্স 1 মাইনাস 40%, দ্যাট মিনস 1 মাইনাস 40% মানে 0.4, তাহলে 1 মাইনাস 0.4 ইকুয়ালস 0.6। কাজে অপারেটিং ইনকামকে আমরা যদি 0.6 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পেতে পারি, সরাসরি আমরা পেতে পারি নেট ইনকাম অর প্রফিট আফটার ট্যাক্স। বোঝা গেছে? হ্যাঁ, এরপরে আসো, আমরা যদি নেট ইনকাম বা ইনকাম আফটার ট্যাক্সকে আমরা যদি 1 মাইনাস ট্যাক্স রেট দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাবো, অপারেটিং ইনকাম। আন্ডারস্ট্যান্ড দিস? জি স্যার, বুঝেছি। হ্যাঁ, তাহলে ওই যে আমাদের বলে যে যে এত প্রফিট হতে হলে আমাদের সেলস কত হবে, সেখানে এটা অপারেটিং ইনকাম বলা বলা থাকতে পারে, নেট ইনকাম বলা থাকতে পারে। নেট ইনকাম যদি বলা থাকে, অবশ্যই আমার ট্যাক্স রেট দেওয়া থাকতে হবে, আমার অ্যাজিম করার কোনো সুযোগ নাই। আছে সুযোগ বলো? না স্যার। হ্যাঁ। এখন সাপোজ আমার বলেছে সুযোগ নাই, তাহলে আমাকে অ্যাজিম করে নিতে হবে, অ্যাজিম ট্যাক্স রেট ইজ আইদার 20%, 30% অর 40%, এটা অবশ্যই আমাকে অ্যাজিম করে নিতে হবে। আমি তো নেট ইনকাম দিয়ে ফিগার বাইর করতে পারবো না। বোঝা গেছে? বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তাহলে ট্যাক্সের বিষয়ে আর আলোচনা করার দরকার আছে? না, দরকার নাই। তোমরা ওই হরেনগেনের কস্ট অ্যাকাউন্টে ফরেন কস্ট অ্যাকাউন্টে 16th এডিশনে ও ট্যাক্স রিলেটেড কিছু প্রবলেম আছে, এগুলো দেখে নিন। ঠিক আছে? ওকে, আমরা এখন আলোচনা করব ক্যাশ ফ্লো ব্রেক ইভেন পয়েন্ট। লিখো, ক্যাশ ফ্লো ব্রেক ইভেন পয়েন্ট। ক্যাশ ফ্লো ব্রেক ইভেন পয়েন্ট লিখেছ? আচ্ছা, আমরা আসতেছি, ওটা তো আমার এখানে আছে। এই যে ক্যাশ ফ্লো ব্রেক ইভেন পয়েন্ট, হ্যাঁ লিখো এটা। এখন এটা আলোচনা করবো আমরা। আমরা so far we discussed break-even point disregarding cash flow. Understand? এই পর্যন্ত আমরা যে ব্রেক-ইভেন পয়েন্ট আলোচনা করেছি, either in units or dollar, সেটা ক্যাশ ফ্লোকে আমরা
কনসিডার করি নেই। বোঝা গেছে না? এখনো বোঝেনি। যেমন আমরা ফিক্সড কস্টের মধ্যে আমরা কি নিয়ে আসি? ডেপ্রিসিয়েশন নিয়ে আসি। ডেপ্রিসিয়েশন কি কোনো ক্যাশ এক্সপেন্স? নো, ডেপ্রিসিয়েশন ক্যাশ এক্সপেন্স নয়। তাহলে আমরা যে ব্রেক ইভেন পয়েন্ট আলোচনা করেছে সেখানে ক্যাশকে আমরা কনসিডার করি নেই, মানে উই ডিসরিগার্ড ক্যাশ। এখন আমাদের এখানে তাহলে কি করতে হবে? আমাদের এখানে ক্যাশ ফ্লো ফিক্সড কস্টকে ক্যাশ ফ্লো কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দ্বারা ভাগ করলে আমরা পাবো কি? ব্রেক ইভেন পয়েন্ট, ক্যাশ ফ্লো ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। বোঝা গেছে? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে। আরেকটা বিষয় হলো যে ট্যাক্সের বিষয়। হ্যাঁ, ট্যাক্সের বিষয়। আমরা এই যে ক্যাশ ফ্লো ব্রেক ইভেন পয়েন্ট, এটা আমরা দুইভাবে করতে পারি। একটা হলো ডিসরিগার্ডিং ট্যাক্স শিট। ট্যাক্স শিট একটা টার্ম হলো ট্যাক্স শিট, TAX, ট্যাক্স শিল্ডের স্পেলিং হলো SHIELD, ট্যাক্স শিল্ড। ট্যাক্স শিল্ড মিন্স ট্যাক্স সেভিংস। ট্যাক্স শিল্ড মিন্স ট্যাক্স সেভিংস। এখন ট্যাক্স শিল্ড সম্পর্কে একটু শুনে নাও। ট্যাক্স শিল্ড, depreciation does not involve a cash outflow, এটা তোমরা জানো। Depreciation does not involve a cash outflow. It is deductible from taxable income. এই ডেপ্রিসিয়েশনটা আমরা কি করি? ট্যাক্সেবল ইনকাম, ট্যাক্সেবল ইনকাম বের করার সময় আমরা কি করি? এটা আমরা ডিডাক্ট করে দিই। Depreciation does not involve a cash outflow. It is deductible from taxable. না, it is deductible from taxable income. taxable income থেকে আমরা এটা বাদ দিয়ে দিই। Depreciation does not involve a cash outflow. It is deductible from taxable income. তার মানে এটা অ্যালাউবল ট্যাক্স। এটা হলো ট্যাক্স অ্যালাউবল এক্সপেন্স। কোনটা? ডেপ্রিসিয়েশন। Thus, depreciation reduce the amount of cash outflow for income taxes. Thus, depreciation reduce the amount of cash outflow from income taxes. Because expense protects an equal amount of income from taxation, it creates a tax shield or tax savings. কাজে আমরা ট্যাক্স শিল্ডটা কিভাবে বের করতে পারি? মাল্টিপ্লাইং দ্য ট্যাক্স রেট বাই দ্য অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশন, এখানে ডেপ্রিসিয়েশন বলছি, এখানে আমাদের তার মানে নন ক্যাশ এক্সপেন্স, সেগুলো কি আছে? আমাদের কি আছে সেগুলো? সেগুলো আছে ডেপ্রিসিয়েশন আছে, অ্যামর্টাইজেশন আছে, ডিপ্লেশন আছে। এগুলো কি? নন ক্যাশ এক্সপেন্স। কাজে নন ক্যাশ এক্সপেন্স কি করে? Multiplying the tax rate by the amount of depreciation or amortization gives the tax shield or savings. কাজে আমরা এই ট্যাক্স শিল্ডটা কিভাবে পাই? ট্যাক্স শিল্ড ইকুয়ালস ডেপ্রিসিয়েশন ডিডাকশন ইনটু ট্যাক্স রেট। হ্যাঁ, এটা কোথায় পাবা? এটা পাবা পেজ নাম্বার 648, লিখে ফেলো। পেজ নাম্বার 648,
cost accounting, Ray Barn. Cost accounting using a cost management approach, 6th edition, Ray Barn. এই বইটা খুবই একটা ভালো বই। তোমরা যদি এটার যদি কপি পাও, এটা তোমরা কিনে ফেলবে বইটা। বইটা কিনে ফেলবে, এটা অনেক জায়গায় কাজে লাগবে। লিখেছো কস্ট অ্যাকাউন্টিং, রে বার্ন? জি স্যার। রে বার্ন, পেজ নম্বর কত বলেছিলাম? 648। হ্যাঁ, 648। এই 648-এ এই ট্যাক্স শিল্ডের কনসেপ্টটা বলা আছে, এবং সেটা কোন চ্যাপ্টার মধ্যে? ক্যাপিটাল বাজেটিং যে চ্যাপ্টার আছে ওই বইয়ে। সে আমি কি এখন কি ক্যাপিটাল বাজেটিং আলোচনা করি? আলোচনা করছি না। তাহলে আমাকে কি করতে হয়েছে? আমাকে দেখতে হয়েছে এই ট্যাক্স শিল্ড কোথায় আছে। এটা আমি খুঁজে বের করেছি। ওই যে যেখানে ক্যাশ ফ্লো ব্রেক ইভেন পয়েন্ট আলোচনা আছে, সেখানে বলা আছে যে ট্যাক্স শিল্ড কোথায় আছে? চ্যাপ্টার 20 ক্যাপিটাল বাজেটিং। কাজে চ্যাপ্টার 20-তে আমার আসতে হয়েছে, তারপর ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারটা আমাকে দেখতে হয়েছে, দেখে তারপর ট্যাক্স শিল্ড বের করতে হয়েছে। আচ্ছা, এবার আমরা আসি, আমরা একটা অঙ্ক এখানে বইয়ে আছে, বই কোশ্চেন আকারে নাই, এটা কোশ্চেন আকারে তৈরি করা হয়েছে। হ্যাঁ, assuming a $10 unit sales price and $4 unit variable expense and fixed expenses of $36,000. এটা আমি নিজে কোশ্চেন আকারে তৈরি করেছি। কোম্পানি again assume sales company assume sales company's fixed cost comprise the following. এই যে ফিক্সড কস্ট 36,000, এটার ব্রেকআপ, এই ব্রেকআপটা এইভাবে আছে। সুপারিনটেন্ডেন্ট স্যালারি, এটাকে এটা হলো ক্যাশ এক্সপেন্স, 17,000। রেন্ট অফ দ্য বিল্ডিং, এটা হলো ক্যাশ এক্সপেন্স। ইন্স্যুরেন্স, এটা হলো ক্যাশ এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট, এটা হলো নন ক্যাশ এক্সপেন্স, এটা হলো নন ক্যাশ আইটেম। টোটাল মেলে হলো 36,000। ইনকাম ট্যাক্স রেট 48%। Required compute cash flow break even point, cash flow break even point বের করতে বলা হয়েছে। Disregarding tax shield আর considering tax shield। তো disregarding tax shield হলে শুধু ক্যাশ এক্সপেন্সটা আসবে। এবার আসো, আমাদের এখানে রিকোয়ারমেন্ট কটা? 2টা। আচ্ছা, required without tax shield or disregarding tax shield, without tax shield or disregarding tax shield। বোঝা গেছে? হ্যাঁ, ক্যাশ ফ্লো ফিক্সড কস্ট, ক্যাশ ফ্লো ফিক্সড কস্ট, সুপারিনটেন্ডেন্ট স্যালারি, রেন্ট, ইন্স্যুরেন্স, টোটাল 30,000। Unit contribution margin, that means cash flow unit contribution margin. Selling price minus unit variable expense equals 6. Cash flow break-even point in units, cash flow fixed cost divided by cash flow contribution margin per unit. তাহলে আমরা পেয়ে গেলাম 5,000 units। এবার হলো with tax shield, that means considering tax shield। একটা হলো disregarding tax shield আর একটা হলো considering tax shield or with tax shield। এই ট্যাক্স অ্যান্ড শিল্ড দুইটা হলো সেপারেট ওয়ার্ড, এখানে লেগে গেছে কিন্তু না, এটা আলাদা হবে, ট্যাক্স শিল্ড। এবার আসো ক্যাশ ফ্লো ফিক্সড কস্ট। ক্যাশ ফ্লো ফিক্সড কস্ট আমরা 30,000 বের করেছি। লেস ট্যাক্স শিল্ড অন নন ক্যাশ এক্সপেন্স, ফিক্সড কস্ট অফ ডেপ্রিসিয়েশন 6,000 into 48%,
2,880, 27,120। এটা হলো কি আমাদের ক্যাশ ফ্লো ফিক্সড কস্ট কনসিডারিং ট্যাক্স শিল্ড। তাহলে এই যে ট্যাক্স শিল্ডের জন্য অর্গানাইজেশন কি পায়? বেনিফিট পাচ্ছে। কোন বেনিফিট পাচ্ছে? ট্যাক্স বেনিফিট পাচ্ছে। হ্যাঁ, এবার হলো হ্যাঁ ক্যাশ ফ্লো ব্রেক ইভেন ইউনিটস, ক্যাশ ফ্লো ব্রেক ইভেন ইউনিটস 27,120 divided by 6 ও 4,520। তাহলে আমাদের এখানে ব্রেক ইভেন পয়েন্ট কমে গেছে। হ্যাঁ, তো ব্রেক ইভেন পয়েন্ট কম হওয়া তো ভালো ইউজুয়ালি। তাহলে কি হবে? আমাদের যে প্রফিট বা ইনকাম এটা শুরু হবে আর্লিয়ার। হ্যাঁ, আজকে দেখা যায় কত? 61। ঠিক আছে, ইউ আর অ্যাট দিস মোমেন্ট 61। কিন্তু ওই যে যারা ক্লাস করে তারাই ভালো করবে, যারা ক্লাস করবে না তারা পাস করবে। ভালো করা, ফার্স্ট সেকেন্ড হওয়া এটা সহজ নয়। তাহলে এটা বোঝা গেছে? বলো এবার। এই যে স্যার জি cash স্যার। flow, এখানে কি হ্যাঁ বোঝা স্যার একটা গেছে? question, স্যার হ্যালো, একটা কোয়েশ্চেন আছে হ্যাঁ স্যার একটা কোয়েশ্চেন আছে হ্যাঁ হ্যাঁ বলো। ঠিক আছে, স্যার এখানে কি অলওয়েজ আমরা ইন ইউনিটে বের করব নাকি টাকাও বের করতে হবে ব্রেক ইভেন পয়েন্টটা? এবার আমি বলি, আমার যদি ইউনিটে বলা থাকে আমরা ইউনিটে বের করব, আর টাকা যদি বলা থাকে টাকা বের করব, আর যদি কিছুই বলা না থাকে তাহলে আমরা দুইটাই বের করব। আমি এখানে একটা বের করছি। প্রশ্নের উত্তর পেয়েছো? ইয়েস স্যার। গুড। এইভাবে যখন কিছু কনফিউশন থাকবে আমাকে প্রশ্ন করবে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সাথে সাথে যদি নাও পারি, সবকিছু মনে থাকবে হিউম্যান বিং, নট নেসেসারি। কিন্তু একবার যেটা প্রশ্ন করবে ইনশাল্লাহ কোনো না কোনো সময় তার উত্তর পাবে ইনশাল্লাহ। তাহলে এই প্রবলেমটা ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। এবার আসো যে এই যে ক্যাশ ফ্লো ব্রেক ইভেন পয়েন্ট, এটা কি আর কখনো এটা শুনেছো? এটা না স্যার, শুনি নাই। হ্যাঁ, এটাই নতুন। না স্যার। এটাই হলো অ্যাডভান্স ইস্যু। ওই যে বলছে সিবিপি, সিবিপি অ্যানালাইসিস অ্যাডভান্সড ইস্যু, এই একটা অ্যাডভান্স ইস্যু পেলা, যেটা আর শুধুমাত্র এই বইয়ে আছে, অন্য কোনো বইয়ে নাই। অন্য বই নাই মানে কি? ম্যাথ কি বানানো যায় না? আমি ইনফরমেশন গুলো সাজে আমি ম্যাথ করি, বানাই ফেলতে পারি, পারি না? নিশ্চয়ই পারি। কিন্তু সরাসরি ক্যাশ ফ্লো ব্রেক ইভেন পয়েন্টের উপর অঙ্ক এই বইটাতে আছে। এই বইটা কোনটা? এই কস্ট অ্যাকাউন্টিং, যেটা রেবার, এই কস্ট অ্যাকাউন্টিং রেবারের মধ্যে সিবিপি অ্যানালাইসিস চ্যাপ্টার 14। কত নম্বর চ্যাপ্টার? চ্যাপ্টার 14 লিখে রাখো। এই সিবিপি অ্যানালিসিসটা আছে রে বার্নের চ্যাপ্টার 14-এ। ওকে, এবার আমরা আর একটা ম্যাথ আছে, আমরা সেটাতে যাই। এই যে ক্যাশ ফ্লো ব্রেক ইভেন পয়েন্ট, হরেল কোম্পানি provides you with the following budgeted income statement for one of its departments. Units sold 1,000, 1,200. Sales for 1,000 units 20,000. Sales for 1,200 units 24,000. তাহলে এটা কি আছে? একটা হলো হাই লেভেল আর একটা কি আছে? লো লেভেল। কি আছে? একটা হলো হাই লেভেল আর একটা লো লেভেল আছে। দেখো এখান থেকে আমরা দেখতে পাই, আমরা যদি ডিফারেন্স ওই যে হাই লো মেথডে আমরা যে কি করে সিগ্রিগেট করে ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড কস্টকে, হ্যাঁ সেলসের ডিফারেন্স করলে আমরা কি পাই? সেলস পাই 24,000 মাইনাস 20,000 কত হলো? 2,000। আর
1200 থেকে 1000 বিয়োগ করলে 200 ইউনিটস, কাজে 200 ইউনিটস এর প্রাইস হলো কত? 200 ইউনিটস এর ভ্যালু, নট প্রাইস, ভ্যালু হলো 4000। কাজে আমরা যদি ভাগ করে দিই, হ্যাঁ, তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব সেলিং প্রাইস। আচ্ছা, এবার আমরা আসি, হ্যাঁ, আমার একজন বাড়ছে, লেস কস্ট অফ ম্যাটেরিয়ালস, কস্ট অফ ম্যাটেরিয়াল সোল্ড। এখন দেখো দুইটা লেভেলের, একটা হলো 1000 লেভেলের আর একটা হলো 1200 লেভেলের। কস্ট অফ ম্যাটেরিয়াল সোল্ড, কস্ট অফ ডিরেক্ট লেবার সোল্ড, রিপেয়ার্স, সুপারভাইজারি স্যালারিজ, cost of material sold, figure different, figure different, cost of direct labor sold, figure different। তাহলে কি হবে? আমরা দেখতে হবে টেস্ট করে কি অবস্থা, এটা কি ভেরিয়েবল কস্ট না ফিক্সড কস্ট? তো অবশ্যই হবে না, এটা কি সেমি ভেরিয়েবল না কি সেটা দেখতে হবে। আচ্ছা, রিপেয়ার্স, এবার আসো সুপারভাইজারি স্যালারি 2000, তাহলে কি বোঝা গেল? সুপারভাইজারি স্যালারিসটা কি ফিক্সড কস্ট, এটা কি ফিক্সড কস্ট। রেন্ট সিমিলারলি এটাও ফিক্সড কস্ট। ডেপ্রিসিয়েশন 1500, এটা কি ফিক্সড কস্ট। অ্যামোর্টাইজেশন অফ প্যাটেন্ট 500 and 500, এই প্যাটেন্ট, এই যে ডেপ্রিসিয়েশন হয় কিসের জন্য? ফর ট্যাঞ্জিবল অ্যাসেটস, আর অ্যামোর্টাইজেশন হয় ফর ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, প্যাটেন্ট ইনট্যাঞ্জিবল অ্যাসেট। তাহলে আমাদের এখানে এই প্রবলেমে আমাদের কি বের করতে হবে? আমাদের ফিক্সড কস্ট কত সেটা বের করতে হবে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করতে হবে। আর এখানে নন ক্যাশ এক্সপেন্স দুইটা আইটেম, একটা হলো ডেপ্রিসিয়েশন আর একটা হলো অ্যামোর্টাইজেশন। ইনকাম বিফোর ট্যাক্সেস 1000 যখন, তখন লস 800, আর যখন 1200 তখন প্রফিট হলো 200। এখন আমাদের কি বাইর করতে হবে? রিকোয়ার্ড, ডিটারমাইন দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন নাম্বার অফ ইউনিটস দ্যাট মাস্ট বি সোল্ড। তাহলে এখানে আমাদের ইউনিট বলে দিয়েছে, আমার আর ডলারে বা টাকাতে বাইর করার কোনো প্রয়োজন আছে না? প্রয়োজন নেই, যা প্রয়োজন আছে আমরা তাই দিব, এর বাইরে আমরা দেব না। আচ্ছা, তাহলে এটা একটা গেল। Determine the break-even point number of unit that must be sold. আচ্ছা, determine the break-even point in number of unit that must be sold. এখানে ক্যাশ ব্রেক-ইভেন পয়েন্টের কথা বলা আছে কিনা বলো? নাই স্যার। নাই। তাহলে আমরা ক্যাশ ফিক্সড কস্ট, নন ক্যাশ ফিক্সড কস্ট আমরা দুইটাই নিয়ে ফেলবো। কিসের মধ্যে? টোটাল ফিক্সড কস্টের মধ্যে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। Next. Assuming a 48% tax rate, determine the cash flow break-even point in number of units that must be sold. যখনই ট্যাক্স রেট দেওয়া থাকবে অ্যান্ড ক্যাশ ফ্লো ব্রেক-ইভেন পয়েন্ট বের করতে হবে, সেখানে অবশ্যই ট্যাক্স শিল্ড কনসিডার করতে হবে। ওইখানে ট্যাক্স শিল্ড ডিসরিগার্ড করার কোনো সুযোগ নাই। তাহলে ক্যাশ ফ্লো ব্রেক-ইভেন পয়েন্ট কয়টা হবে? একটা হবে, সেটা হবে কনসিডারিং ট্যাক্স শিট। বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। ওকে। Management expect other departments within the company to be profitable, so that the so that payment of income taxes will be required. আচ্ছা, এটা তাহলে কি বুঝাইছে? ওই একটা ডিপার্টমেন্টে লস হয়েছে দেখা যায়, আরো ডিপার্টমেন্ট সেগুলো তো প্রফিট হতে পারে, তো কাজে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, ওকে। তাহলে এবার আমরা সলিউশনে আসি। Selling price per unit 24,000 minus 20,000 divided by 220. Variable cost per unit
আমরা এইভাবে করতে পারি, অথবা কিভাবে, ওই যে আমরা হাইলো মেথড সেভাবে করতে পারি। এভাবে কস্ট অফ ম্যাটেরিয়াল সোল্ড এ হাই লেভেল মাইনাস লো লেভেল ডিভাইড বাই 208, কস্ট অফ ডিরেক্ট লেবার সোল্ড এখানে 6, বুঝতে পেরেছো? হাই ফিগার থেকে লো ফিগার বাদ দিয়ে 200 দ্বারা ভাগ, কারণ ইউনিটের ডিফারেন্স কত? ইউনিট ডিফারেন্স হলো 200। সেটা আমরা এইভাবে করতে পারি। কিভাবে? প্রথম হলো সেলস, প্রথম হলো সেলস ইন ইউনিটস, তারপরে ধরো সেলস ইন ভ্যালু, তারপর প্রথমে লিখবা যে হাই অ্যাক্টিভিটি লেভেল দেন লো অ্যাক্টিভিটি লেভেল। এইভাবে আমরা বসাইয়ে ওইখানেও আমরা করতে পারি, এইভাবে না ওইভাবে করতে পারি। তবে আমরা সবসময় দেখবো যে আমাদের সময় যেটা সেভ হয়। আমি যে ডিটেলস করলে মার্ক বেশি পাবো আর শর্টকাট করলে মার্কস কম পাবো, এমন কোনো কথা নেই। তুমি তো মুখে মুখে হিসাব করে করতে পারো, পারো না? অবশ্যই পারো। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা ভেরিয়েবল কস্ট পারেন। ফিক্সড কস্ট হলো সুপারভাইজারি স্যালারিজ, রেন্ট, ডেপ্রিসিয়েশন, অ্যামortization। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট 20 minus 15 5, ক্যাশ ফ্লো ফিক্সড কস্ট, সুপারভাইজার স্যালারি, রেন্ট, লেস ট্যাক্স শিল্ড on non-cash expense, non-cash expense depreciation amortization, সেটা হলো 960, তাহলে 2840। Break even for units record 1, fixed cost divided by contribution margin per unit, cash flow break even in units, cash flow fixed cost divided by contribution margin per unit, within parenthesis cash দিয়ে দিতে পারো, অথবা ক্যাশ ফ্লো কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। কে কঠিন নাকি বলো এবার? কঠিন? না স্যার। হ্যাঁ, না স্যার। তাহলে কিন্তু এই যে একটা জিনিস করতে গেলে আমাদের কতগুলা, এই যে আমরা আগে যে লেখাপড়াগুলো শিখেছি, এইগুলো কি ফেলে দিয়ে আসতে হবে? না, এটা সেভ করে রাখতে হবে। কোথায়? ব্রেইনে, বাই দ্য গ্রেস অফ অলমাইটি। ওই যে তোমার কস্ট বিহেভিয়ার, সিগ্রিগেশন অফ মিক্সড কস্ট ইনটু ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড কস্ট কম্পোনেন্ট, এর আগেও আমরা একটা অঙ্ক আলোচনা করেছি, মনে আছে? ওই যে আমাদের মাল্টি প্রোডাক্টের যে অঙ্কটা, সেখানে তো আমরা বাইর করতে হয়েছে না? হ্যাঁ, ওখানে আমাদের বাইর করতে হয়েছে। তো কাজেই আমাদের নিয়ম মনে রাখতে হবে। তাহলে আমাদের ক্যাশ ফ্লো ব্রেক ইভেন পয়েন্টের আর কিছু আলোচনা করার প্রয়োজন নেই। এবার আমি সিলেবাস ধরে প্রসিড হচ্ছি। এবার আমরা আসি যে ইউজ অফ অপারেটিং লিভারেজ। অপারেটিং লিভারেজ তোমরা সেভেন সেমিস্টারে হয়তো করেছো, ম্যাথও করেছো। অপারেটিং লিভারেজ, ওইখানে থিওরিটিক্যাল ডিসকাশনটা গ্যারিসন নরেন ব্রুয়ারে আছে। অপারেটিং লিভারেজ, অপারেটিং লিভারেজ আমি রেবার্ন থেকে পড়ছি। পেজ নাম্বার 441, রেবার্ন পেজ নাম্বার 441। Operating leverage measures the relationship between the company's variable and fixed expenses. Operating leverage measures the relationship between a company's variable and fixed expenses. Operating leverage is greatest in organizations that have
high fixed expenses and low per unit variable expenses. Operating leverage is greatest in organizations that have high fixed expenses and low per unit variable expenses, such as universities, hospitals, and highly automated manufacturing companies. For these companies, income will be very sensitive to changes in sales. Sales of physical product or sales of services. Income will be very sensitive to changes in কি হলো আচ্ছা income will be very sensitive to changes in sales because a small percentage in for these companies income will be very sensitive to changes in sales because a small percentage increase in sales generates a significant increase in income. এটা এখন বুঝবে না? হ্যাঁ, পানি খেয়ে নিলাম। কি হলো? A small percent increase in sales generates a significant increase in income. Companies having high operating leverage. খুব সুন্দর লিখেছে। Companies having high operating leverage have high contribution margin ratio. Companies having high operating leverage have high contribution margin ratios. High labor intensive companies such as fast food restaurants that have low fixed expenses and high per unit variable expenses have low operating leverage. আমরা আমাদের বের করতে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। তোমাদেরকে মনে আছে ফর্মুলাটা ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের? মনে আছে? Sir, contribution margin divided by net operating income. আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার আমি বলে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই নেট অপারেটিং ইনকাম। শুধু একমাত্র গ্যারিসনের বইয়ে নেট কথাটা বলেছে, আর কোথাও নেট কথাটা বলা নাই। কাজেই আমরা প্রশ্নে যদি খেয়াল করো, প্রশ্নে যদি নেট অপারেটিং ইনকাম থাকে তাহলে আমরা নেট অপারেটিং ইনকাম আমরা লিখবো, আর প্রশ্ন যদি শুধু অপারেটিং ইনকাম থাকে তাহলে আমরা অপারেটিং ইনকাম লিখবো। বুঝতে পেরেছো কি বলছি আমি? তোমরা বোঝা গেছে? জি আমরা স্যার। ল্যাঙ্গুয়েজ ইউজ করবো অ্যাকর্ডিং টু কোশ্চেন। জি স্যার। কাজে অপারেটিং ইনকাম থাকলে অপারেটিং লিখবো, আর নেট অপারেটিং থাকলে নেট অপারেটিং লিখবো। সাপোজ তোমার ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, ওইখানে নেট অপারেটিং ইনকাম আছে, তুমি কি সেখানে শুধু অপারেটিং ইনকাম লিখবে? না, তখন তোমরা নেট অপারেটিং লিখবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই অপারেটিং ইনকাম অর বিফোর ট্যাক্স ইনকাম অর প্রফিট ট্যাক্স বিফোর ইনকাম। আচ্ছা, আমরা তো মার্জিন অফ সেফটি আলোচনা করেছিলাম, মনে আছে? হ্যাঁ, তারপর আমি বলে দিচ্ছি। মার্জিন অফ সেফটি ইন ইউনিটস, মার্জিন অফ সেফটি ইন ইউনিটস সেটা কি? বাজেটেড or actual sales in units minus break-even sales in units. আচ্ছা, আর যখন আমরা মার্জিন অফ সেফটি ইন ডলার, তাহলে অ্যাকচুয়াল আর বাজেটেড সেলস ইন ডলার্স মাইনাস ব্রেক-ইভেন সেলস ইন ডলার্স। আমরা এই সূত্রটা জানি। এখন ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের সাথে
মার্জিন অফ সেফটির একটা সম্পর্ক আছে কার সাথে? রিলেশনশিপ বিটুইন ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, লিখে ফেলো, রিলেশনশিপ বিটুইন ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ অ্যান্ড মার্জিন অফ সেফটি, এই সম্পর্কটা কি তোমাদের জানা আছে? তোমাদেরকে জানা আছে সম্পর্কটা, রিলেশনশিপটা? অ্যান্সার টু মাই কোশ্চেন, জানা আছে? না স্যার। হ্যাঁ, good. এই জন্যই এটা আমরা একটা নতুন জিনিস শিখবো। হ্যাঁ, লিখো, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ইকুয়ালস, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ এরপরে সমান চিহ্ন দাও, ইকুয়ালস 1 ডিভাইডেড বাই মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ। লিখেছ? ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ইকুয়ালস 1 ডিভাইডেড বাই মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ। লেখা হয়েছে? जी सर। আরেকটা সম্পর্ক আছে, মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ ইকুয়ালস, লিখো, মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ ইকুয়ালস 1 ডিভাইডেড বাই ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। প্রথম বলছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ইকুয়ালস, এখন বললাম যে মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ ইকুয়ালস, ও পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ সিম্বলটা দিলে হবে। Margin of safety percentage equals 1 divided by degree of operating leverage. লেখা হয়েছে? जी सर। এখন আসো, এই যে মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ, এইভাবে তো করা যাবে না। আমরা কি লিখবো? লিখবো পার্সেন্টেজ, কিন্তু পরে যদি আমরা এরপরে স্টেপে লিখবো যে মার্জিন অফ সেফটি, margin of safety in dollar divided by actual sales or budgeted sales in dollar, এইভাবে আমাদের করতে হবে। যাই হোক, আমাদের এই সম্পর্কটা আমরা জানলাম। এবার আমরা আসি যে ইউজ অফ অপারেটিং লিভারেজ। আমরা অপারেটিং লিভারেজের ইউজটা আমরা করব। এখানে আমি গ্যারিসন, নরেন অ্যান্ড ব্রুয়ার থেকে দুইটা ম্যাথ নিয়েছি, 15th এডিশনের 5, 9, 5, 15। এটা ইউজ অফ অপারেটিং লিভারেজ। আচ্ছা, Anbar company installs a lawn sort in home years. The company's most recent monthly contribution from an income statement fall. এটা হলো তোমাদের রিভিউ, কারণ তোমরা ডিগ্রি অপারেটিং লেভেল অঙ্ক করেছো, কিন্তু এইভাবে তোমরা চিন্তা করো না এর। আচ্ছা, কি আছে আমাদের? অ্যামাউন্ট পার্সেন্ট অফ সেলস 80,000, 100%, মানে যে সেলস দেওয়া থাকে এটা অলওয়েজ 100%। ভেরিয়েবল এক্সপেন্স 32,000 আর ভেরিয়েবল রেশিও 40%। হাউ? 32,000 ডিভাইড বাই 80,000 হলো 40%। কন্ট্রিবিউশন মার্জিন 48,000, আমরা এই পার্সেন্ট থেকে এই পার্সেন্ট বিয়োগ করলে 60% পাই, অথবা আমরা যদি 48,000-কে 80,000 দ্বারা ভাগ করে আমরা 60% পাই। ফিক্সড এক্সপেন্স, এই দেখো এখানে কি ইউজ করেছে? নেট অপারেটিং ইনকাম, নেট অপারেটিং ইনকাম। Compute the company's degree of operating leverage. Using the degree of operating leverage, estimate the impact on net operating income of a 5% increase in sales. হ্যাঁ, এই সলিউশনে আসো। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ইকুয়ালস কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই নেট অপারেটিং। বই
কোশ্চেনে যেহেতু আমার নেট অপারেটিং ইনকাম আছে, সেজন্য আমরা নেট অপারেটিং ইনকাম লিখব, ঠিক আছে? এবার হলো using the degree of operating leverage, estimate the impact on net operating income of a 5% increase in sales. হ্যাঁ, এই যে আমাদের ডিগ্রি অপারেটিং, এটা একটা মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করে। মাল্টিপ্লায়ার মানে গুণিতক। হ্যাঁ, সেটা কিভাবে? Percentage change in net operating income equals degree of operating leverage into percentage change in sales. হ্যাঁ, Garrison, Norin and Brewer, 15th edition, page number 207. লিখেছ? গ্যারিসন লিখো, গ্যারিসন, পেজ নাম্বার 207, অপারেটিং লিভারেজ। সেখানে কি বলছে দেখো, পেজ নাম্বার 207, operating leverage is a measure of how sensitive net operating income is to a given percentage change in dollar sales. Operating leverage acts as a multiplier. If operating leverage is high, a small percentage increase in sales can produce a much larger percentage increase in net operating income. হ্যাঁ, এটাও লিখতে পারো অপারেটিং লিভারেজ সম্পর্কে। যদি হোয়াট ইজ অপারেটিং লিভারেজ, তোমরা এইভাবে এখান থেকে লিখতে পারো। ওটা বলেছিলাম কোথা থেকে? ওটা বলেছিলাম রেবান থেকে, এখন বলছে গ্যারিসন থেকে। হ্যাঁ, ডিগ্রি অপারেটিং লিভারেজ ইকুয়ালস কন্ট্রিবিউশন মার্জিন নেট অপারেটিং। এবার ওই পেজে আছে পার্সেন্টেজ চেঞ্জ ইন নেট অপারেটিং ইনকাম ইকুয়ালস ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ইনটু পার্সেন্টেজ চেঞ্জ ইন সেলস। এটা কোথেকে ফর্মুলাটা কোথেকে নিলাম? এই ফর্মুলাটা নিলাম গ্যারিসন থেকে। এই যে তোমাদেরকে পড়াতে বসছি, এই বইগুলো কিন্তু আমার সব পাশেই আছে, এবং রেফারেন্স করতেছি আমি কত পেজ নাম্বার সহ। এইভাবে ওকে রেফারেন্স দিয়ে পড়ায়? বলো, না স্যার। না স্যার। এইভাবে পড়াতে তো কষ্ট লাগবে, কষ্ট করতে হবে না? আমি জি আমার স্যার। যে রিডিং টেবিলটা, সেটাতে বসে মানে সেখানে আমি ক্লাস নিচ্ছি, আন্ডারস্ট্যান্ড? আমার পাশে এই বইগুলো আছে, শিটগুলো আছে, আর সামনে তো সফট কপি আমার আছেই। আচ্ছা, তাহলে আমরা চলে আসি পার্সেন্ট চেঞ্জ ইন নেট অপারেটিং ইনকাম। ওই যে বলছে স্মল, এগুলো অপারেটিং লিভারেজ এটা এত কাজ করে যে স্মল চেঞ্জ ইন সেলস সেটা লার্জ অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন অপারেটিং ইনকাম। যদি কি ডিগ্রি অপারেটিং লিভারেজ যদি কি হয়, হাই হয়। দেখো এবার আমার ডিগ্রি অপারেটিং লিভারেজ কত, 4.8, সেলস ইনক্রিজ কত, 5%। তাহলে কি হলো, আমার অপারেটিং ইনকাম উইল ইনক্রিজ 24%। তাহলে আমরা যে কথা বলেছি, এখন এটা যে ইউজ করলাম, এই ডিগ্রি ইউজ করলাম, তাতে দেখা গেছে সেলস ইনক্রিজ করছে 5%, বাট ডিগ্রি অপারেটিং লিভারেজ 4.8, তার মানে 4.8 টাইমস। কাজে 5% সেলস ইনক্রিজ করাতে, ডিগ্রি অপারেটিং লিভারেজ 4.8 হওয়াতে আমার অপারেটিং ইনকাম উইল ইনক্রিজ 24%। এটা হলো ইউ, net operating income will increase by 24%. এবার আসো রেকর্ড 3, পুরান অঙ্ক, কিন্তু নতুন কি কিছু শেখানো এখন?
কে ছাত্ররা? জি স্যার, শিখেছি স্যার। নতুন পুরাতন বই, পুরাতন অঙ্ক, কিন্তু মাস্টার চেঞ্জ হয়েছে। মাস্টার আসছে কে? প্রফেসর আব্দুর রহমান আসছে। কাজে পুরাতন জিনিস রিভিউ করাতে আমাদের কিছু জ্ঞান হয়ে গেছে। আচ্ছা, ভেরিফাই ইউর এস্টিমেট ফ্রম পার্ট 2 above by constructing a new contribution format income statement for the company as may 5% increase sales. এবারে 5% increase in sales দিয়ে আমরা দেখাবো যে 24% ইনকাম ইনক্রিজ করেছে। তাহলে একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে। হ্যাঁ, অ্যানুয়াল কোম্পানি ইনকাম স্টেটমেন্ট as an amount percent of sales. আমাদের অরিজিনাল সেল ছিল 80,000, 5% বাড়ছে, আমরা কি করে দিছি 105%। এটা হলো 100% আর 5.5% 84,000। এখনকার যে সেলসটা, এটাই তো টোটাল সেলস, আর টোটাল 100%, কাজে 84,000 এটা হলো 100%। চেঞ্জড অবস্থায় যে সেলস এটা হলো 100%। ওকে, ভেরিয়েবল এক্সপেন্স আমরা আগের যে অরিজিনাল যে ইনকাম স্টেটমেন্ট সেখানে কত দেখেছিলাম 40%। কাজে আমরা এই ফিগারের 40% নিয়ে এই ভেরিয়েবল এক্সপেন্সটা পেলাম। আচ্ছা, কন্ট্রিবিউশন মার্জিন এটা হয়ে গেল। ফিক্সড এক্সপেন্স নেট অপারেটিং ইনকাম হলো 12,400, প্রেজেন্ট নেট অপারেটিং ইনকাম হলো 12,400, আর ওল্ড অপারেটিং ইনকাম কত হলো 10,000। কাজে চেঞ্জ ইন নেট অপারেটিং ইনকাম 12,400 মাইনাস 10,000, 2,400। এবার পার্সেন্টেজ চেঞ্জ ইন নেট অপারেটিং ইনকাম চেঞ্জ হচ্ছে 2,400, কতর মধ্যে 10,000 এর মধ্যে 2,400 ডিভাইড বাই 10,000 ইকুয়ালস 24%। তাহলে কি প্রুফড? আমাদের প্রুফ করতে বলছে, কাজে প্রুফ। ওকে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আরেকটা আছে, সেটা এখন আলোচনা করব। এটা হলো 5.15 ম্যাজিক রিয়েল ইনফরমেশন হ্যাজ ডেভেলপড এ নিউ ফ্যান্টাসি বোর্ড গেম। এখানে হলো প্রোডাক্ট হলো ফ্যান্টাসি বোর্ড গেম। দ্য কোম্পানি সোল্ড 15,000 গেমস, মানে গেম বোর্ড games last year at a selling price of 20 per game. Fixed expenses associated with the game total 182,000 per year and variable expense 6 per game. Production of the game is entrusted to a printing contractor. Variable expense consists mostly of payments to this contractor. Achha. Prepare contribution format income statement for the game last year and compute the degree of operating leverage. প্রিভিয়াস প্রবলেম আমাদের ইনকাম স্টেটমেন্ট দেওয়া ছিল, এখানে ইনকাম করতে হবে, তারপরে ডিগ্রি অপারেটিং লিভারেজ বের করতে হবে। ম্যানেজমেন্ট ইজ কনফিডেন্ট দ্যাট দ্য কোম্পানি ক্যান সেল 18,000 গেমস নেক্সট ইয়ার, অ্যান ইনক্রিজ অফ 3,000 গেমস or 20% ওভার লাস্ট ইয়ার। আমাদের এই পার্সেন্টেজটা কাজে লাগবে। A, the expected percentage increase in net operating income for the next year, the expected total dollar net operating income for next year. Do not prepare income statement, use the degree of leverage to compute your answer. এই আমরা ইনকাম স্টেটমেন্ট করে ফেললাম, ডিগ্রি অপারেটিং লিভারেজ বের করে ফেললাম, রেকর্ড টুতে এক্সপেক্টেড পার্সেন্টেজ ইনক্রিজ ইন নেট অপারেটিং ইনকাম, আমরা ফর্মুলা লিখলাম না, ফর্মুলা লিখতে পারো। সেটা কি ডিগ্রি অপারেটিং লিভারেজ মাল্টিপ্লাইড বাই ইনক্রিজ ইন সেলস পার্সেন্ট, increase in sales percent 150%, সেলস বেড়েছে মাত্র 20%, অপারেটিং ইনকাম বেড়ে কত হবে 150%, and expected total dollar net operating income 28,000 plus 28,000 into 150%, কত হলো 70,000। আমরা কি একবারে করতে পারি না? শর্টকাট ওয়েতে বলো, পারবো কিনা বলো? জি স্যার, পারবো। হ্যাঁ বলো কিভাবে, এটা আমরা কিভাবে করবো একবারে?
এই যোগ বিয়োগ না লিখে, এই যোগ না লিখে দেখে এবার এটা হলো ধাঁধা, এই ধাঁধার পরীক্ষা। বলো। স্যার 28,000 এটাই into 250%. ধন্যবাদ। হ্যাঁ, এটাই চেয়েছিলাম আমি জানার জন্য। ওকে, তাহলে আমরা আর ওই অপারেট লেভেলে আমরা আলোচনা করব না আর। আমরা এখন যাব সিবিপি সেন্সিটিভিটি অ্যানালাইসিস। সিবিপি সেন্সিটিভিটি অ্যানালাইসিস। আচ্ছা, সিবিপি সেন্সিটিভিটি অ্যানালাইসিস, এই সিবিপি সেন্সিটিভিটি অ্যানালাইসিস, এই সেন্সিটিভিটি অ্যানালাইসিস তোমরা এর আগে কোথায় করেছো বলো আমাকে? স্যার অপারেশন রিসার্চ। কে কে বলছো, নামটা একটু বলো। স্যার ইফাত ফারহানা। ইফাত পারানা, মমিতা? না স্যার, ইফাত ফারহানা শুধু। আচ্ছা, ইফাত পারানা, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। কি বললা, অপারেশন রিসার্চ বলছো নাকি? জি স্যার, ওই 7 না সেমিস্টার। না না না, ঠিক আছে। টপিকটা নাম কি বলছো, অপারেশন রিসার্চ না অপারেশনস রিসার্চ, কি হবে? অপারেশনস রিসার্চ। হ্যাঁ, এই হলো তোমার আব্দুর রহমান স্যার, ঠিক আছে। জি হ্যাঁ, স্যার, স্পেসিফিক। এখন এই যে সেন্সিটিভিটি অ্যানালাইসিস, এটা কি? সেন্সিটিভিটি অ্যানালাইসিস examines the effect on the outcome for changes in one or more input values. আমরা কি দিই, ইনপুট দিয়ে কি পাই, আউটপুট পাই। ইনপুট দিয়ে আমরা কি পাই, আউটপুট পাই। আউটপুট অর আউটকাম, ইনপুট দিয়ে আমরা আউটপুট পাই অর আউটকাম পাই, ঠিক আছে। ওকে, sensitivity analysis examines the effect on the outcome for changes in one or more input value and asks what if an input value changed. আমরা একটা আউটপুট বা আউটকাম বের করলাম একটা নর্মাল কন্ডিশনে, এখন কোন একটা ইনপুট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ওই যে আউটপুট বা আউটকাম কি চেঞ্জ, এইটাই হলো সেন্সিটিভিটি অ্যানালাইসিস। এখন সিবিপি যে আউটকাম কি কি হতে পারে বলো? ব্রেক ইভেন পয়েন্ট, তারপরে কি হতে পারে, অপারেটিং ইনকাম, এগুলো হতে পারে, পারে না? পারে। তাহলে এগুলো কিসের উপর ডিপেন্ড করে? এগুলো ডিপেন্ড করে আমাদের যে ওই যে ফ্যাক্টর গুলা, সেই ফ্যাক্টর গুলা কি আছে, ইউনিট সেলিং প্রাইস, ইউনিট ভ্যারিয়েবল কস্ট, তারপরে টোটাল ফিক্সড কস্ট, তারপরে আছে আমাদের সেলস ভলিউম ইন ইউনিটস। এই ফ্যাক্টরগুলোর যে কোনো একটা যদি চেঞ্জ হয়, আমাদের আউটকাম বা আউটপুটটা যে চেঞ্জ হবে, এই যে অ্যানালাইসিসটা, এটা হলো সিবিপি সেন্সিটিভিটি অ্যানালাইসিস। হ্যাঁ, তোমরা তো পড়েছিলা, কিন্তু এই সেন্সিটিভ অ্যানালাইসিস এই ডেফিনেশনটা কি এইভাবে পেয়েছিলা? না স্যার। হ্যাঁ, তাহলে তোমার আব্দুর রহমান স্যারের কাছ থেকে অবশ্যই অবশ্যই এ নিয়েও কিছু তোমরা ইনশাআল্লাহ পাবে। কি ভালো না, এক্সপ্লেনেশনটা কি খুব ভালো দিয়েছে না? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, sensitivity analysis examines the effect on the outcome for changes in one or more input values and also what if an input value change. For example, when the unit variable cost, sales में उदाहरण दिए, sales price, total fixed cost or other inputs for cost volume profit analysis change, the break-even point changes as well as the amount of profit or loss. Sensitivity analysis allows management to determine the impact on the break-even point and profit if an input value changes. এটাই হলো সিবিপি sensitivity analysis. Now, is it clear to you what is CBP sensitivity analysis? জি স্যার। Okay. এখানে একটা অঙ্ক আছে, রেবান থেকে নিয়েছে, 14-15 sensitivity analysis. Plain corporations accountant gather the following data concerning the fixed and variable cost structure of the
company. Selling price per unit 325, variable cost per unit product 285. এটা কেমিস্ট কিন্তু কখন করেছে কাজে তখন এটা ভালো করে আসেনি। এটা হলো লিখে ফেলো তোমরা, সেলিং প্রাইস পার ইউনিট হলো 385, ভেরিয়েবল কস্ট পার ইউনিট হলো 285. Fixed cost per unit of product, if the firm produces and sells 30,000 units, 60. কাজে টোটাল ফিক্সড কস্ট হবে 30,000 into 60. স্যার Required, সেলিং compute the প্রাইস following. 385 বলেছেন, হ্যাঁ 285. সেলিং Variable cost, প্রাইস হ্যাঁ না ফিক্সড কস্ট হলো পার ইউনিট বলছে 60, কিন্তু আমাদের টোটাল ফিক্সড কস্ট হবে 60 into 30,000. আর স্যার সেলিং প্রাইস ওইটা কি 325 নাকি 385? না 325. আচ্ছা স্যার, সেলিং প্রাইস হলো 325, ভেরিয়েবল কস্ট হলো 285, 285 আর ফিক্সড কস্ট পার ইউনিট 60. আমরা তো পার ইউনিট দিয়ে ফিক্সডের কোনো কাজ নাই, আমাদের দরকার টোটাল ফিক্সড কস্ট 60 into 30,000. ওকে, এই হলো গিভেন ইনফরমেশন। কম্পিউট দ্য ফলোইং, assume each situation is a separate case. ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস অ্যান্ড ডলার্স বের করতে পারবে যেহেতু এটা সিঙ্গেল প্রোডাক্ট। ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস, if the variable cost per unit are expected to increase to 295. See, break even in dollars, if the fixed costs are expected to increase by 80,000. D, the number of units that must be sold if income before taxes is 130. এই ইনকাম বিফোর ট্যাক্স হলে আর কোনো ফাংশন আছে? কোনো চেঞ্জ লাগবে না, কোনো চেঞ্জ প্রয়োজন হবে না। And if the company variable expenses are to increase to 290 per unit, এটাই হলো, ধর আমি অঙ্কটা চেঞ্জ করে ফেললাম, তখন আমি যদি এখানে দেই যে কি ইনকাম, ইফ নেট ইনকাম এত, আর এখানে যে আমরা যে বলি যে ইনকাম ট্যাক্স রেট 40%, এই তখনই চেঞ্জ করে আসতে হবে। আচ্ছা, if the dollar sells necessary to produce an income before taxes of 150,000, if the selling price is reduced to 300 per unit. F, the number of units that must be sold if income before taxes is 200,000 and fixed expenses are expected to increase by 60,000. এর সলিউশন এখানে আছে, কাজে এটা আলোচনা করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এবার আমরা আসতেছি যে সিবিপি অ্যানালাইসিস আন্ডার কন্ডিশন অফ আনসার্টেনটি। CVP analysis under condition of uncertainty. আমি আছি, বইটা বের করছি। অ্যাডভান্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, AR বেলকোই, তোমাদের সিলেবাসের মধ্যে লেখা আছে অ্যাডভান্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ছোট্ট একটা বই, অ্যাডভান্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং AR বেলকোই। এখানে 8টা চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 2, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস আন্ডার স্টকেস্টিক কন্ডিশন। আন্ডার স্টকেস্টিক কন্ডিশন, একটা হলো ডিটারমিনিস্টিক আর একটা হলো স্টকেস্টিক। স্টকেস্টিক আর প্রবাবিলিস্টিক কন্ডিশন, তাহলে এটা এখানে আছে। এই সিভিপি অ্যানালাইসিস আন্ডার কন্ডিশনস অফ আনসার্টেনটি, চ্যাপ্টার 2। চ্যাপ্টার, আমরা যে সিভিপি গুলো আলোচনা করেছি এগুলো সব ডিটারমিনিস্টিক। ডিটারমিনিস্টিক মানে কি আমাদের নোন, আমরা ইউনিট সেলিং প্রাইস, ইউনিট ভেরিয়েবল কস্ট, টোটাল ফিক্সড কস্ট, সেলস ভলিউম, এগুলো আমরা
ইউনিট সেলিং প্রাইস, ইউনিট ভেরিয়েবল কস্ট, টোটাল ফিক্সড কস্ট, সেলস মিক্স, এগুলো আমরা জানি। নো উইথ সার্টেনটি, এটি হলো ডিটারমিনিস্টিক, অ্যান্ড ডু নট চেঞ্জ। আর স্ট্যাটিস্টিক আর প্রবাবিলিস্টিক, সেখানে কি হবে, আমরা সেখানে প্রবাবিলিটি থাকবে। স্যার এই প্রবলেমটা কোন বইয়ের? এই প্রবলেমটা এই যে বললাম অ্যাডভান্সড এই টপিকটা হলো অ্যাডভান্সড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আর বেলকোই। এটা বলতেছি আমি, এটা তোমাদের হ্যাঁ, তোমাদের রেফারেন্স বুকের 3 নাম্বার, রেফারেন্স বুক আছে না কোর্স আউটলাইনে, সেখানে 3 নম্বরে অ্যাডভান্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, বেলকোই, আর শব্দটা বাদ পড়ে গেছে, আর বেলকোই, এই টপিকটা। হ্যাঁ, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস আন্ডার কন্ডিশন অফ আনসার্টেন, আমি বই থেকে আলোচনা করছি। কস্ট ভলিউম প্রফিট আন্ডার কন্ডিশনস অফ আনসার্টেন, এই যে আনসার্টেন কস্ট ভলিউম অ্যানালাইসিস, এটার বিভিন্ন অ্যাপ্রোচ আছে, বিভিন্ন কি বলবো, বিভিন্ন মেথড আছে আলোচনা। একটা হলো দ্য ডিসক্রিট ভেরিয়েবল অ্যাপ্রোচ, কন্টিনিউয়াস ভেরিয়েবল অ্যাপ্রোচ, তারপরে হলো এ লগ নর্মাল অ্যাপ্রোচ, 4 নম্বর হলো বেটা ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচ, বেটা ওই যে আলফা বেটা গামা, বেটা ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচ, এ মডেল স্যাম্পলিং অ্যাপ্রোচ, তারপর ডিস্ট্রিবিউশন প্রে অ্যাপ্রোচ। কয়টা অ্যাপ্রোচ দেখলাম বা মেথড দেখলাম আমরা? 6টা। আমরা শুধু একটা মেথড আলোচনা করব, ডিসক্রিট ভেরিয়েবল অ্যাপ্রোচ, ডিসক্রিট ভেরিয়েবল অ্যাপ্রোচ, এই মেথডটা আলোচনা করব। হ্যাঁ, সিভিপি অ্যানালাইসিস, যেহেতু আমাদের এখানে কি থাকবে, আমাদের প্রবাবিলিটি থাকবে। আমরা র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা যে র্যান্ডম ভেরিয়েবলের যে ভ্যালুগুলোকে তার রেসপেক্টিভ প্রবাবিলিটি দ্বারা মাল্টিপ্লাই করে আমরা কি পেতাম, এক্সপেক্টেড ভ্যালু। এক্সপেক্টেড ভ্যালু মিন্স অ্যাভারেজ ভ্যালু। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে ব্রেক ইভেন পয়েন্ট আমরা নির্ণয় করতে পারি, যেখানে প্রবাবিলিটি থাকবে সেখানে কি আসবে, এক্সপেক্টেড ব্রেক ইভেন পয়েন্ট। আমরা যদি প্রফিট অর ইনকাম বের করি, সেই ক্ষেত্রে কি হবে, এক্সপেক্টেড ইনকাম হবে। বোঝাতে পেরেছে? কে আমার কথা জি স্যার। শোনা যাচ্ছে না? স্যার শোনা যাচ্ছে, আরেকবার একটু বলেন স্যার। হ্যাঁ, কোথায়? ওই যে স্ট্যাটিস্টিক্সে র্যান্ডম ভেরিয়েবল, প্রবাবিলিটি র্যান্ডম ভেরিয়েবল করেছো না তোমরা? জি স্যার। হ্যাঁ, করেছো। সেখানে তোমরা এক্সপেক্টেড ভ্যালু বের করেছো না? জি স্যার। হ্যাঁ, সেটা কি, যে ভেরিয়েবলের ইচ ভেরিয়েবলের যে প্রবাবিলিটি থাকে, সেই প্রবাবিলিটি দিয়ে গুণ করে যোগ করলে আমরা কি পেতাম, এক্সপেক্টেড ভ্যালু দ্যাট মিন অ্যাভারেজ ভ্যালু। সেই প্রবাবিলিটির যোগফল কত, 1, দ্য সাম অফ প্রবাবিলিটি ইকুয়ালস কত, 1। জি স্যার। তাহলে আমাদের ওই যে ভেরিয়েবল গুলো আছে, সেই ভেরিয়েবল গুলো 1 কে আমরা কি বিভিন্ন অংশ ভাগ করে ফেলবো। যেমন ধরো একটা ভেরিয়েবল যদি 0.2 হয়, আমার তো 3টা ভেরিয়েবল হয়, তাহলে 0.2, 0.3, তাহলে কত হলো, 3 2 5, আর একটা 0.5, তাহলে এই 3টা ভেরিয়েবলের প্রবাবিলিটির যে যোগফল সেটা কত হবে, 1 হবে। এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আমরা আসি, আমরা এখানে একটা ম্যাথ, এটা তোমাদের বইয়ে প্রশ্নটা নাই, উত্তরটা আছে। আমি প্রশ্নটা তৈরি করেছি,
অঙ্কটাও করেছি। দেখো এবার এটা। আচ্ছা আচ্ছা আমরা সলিউশন দিকে যাই। তো এটা কোথায় আছে? এটা আছে, সলিউশনটা আছে পেজ নম্বর 51 এয়ার বেলকুইট। আমি এটার প্রশ্নটা তৈরি করেছি এভাবে: দ্য ম্যানেজমেন্ট অফ দ্য nano company is considering making a new product. The following data are offered for analysis. The company estimates the selling price per unit to be either $8 with a probability of 0.7 or $7 with a probability of 0.3. এই দুইটা প্রবাবিলিটি যোগ করলে কত হয় বলো? 0.7 plus 1 3 equals 1. কাজেই এখানে যদি এটা যদি 0.2 হয় তাহলে অঙ্কে অবশ্যই কি আছে? ভুল আছে। বোঝাতে পেরেছি? জি স্যার। তিনটা যদি সেলিং প্রাইস হয় তাহলে তিনটা প্রবাবিলিটি যোগ করলে কত হবে? 1 হবে। আচ্ছা, তাহলে এখানে সেলিং প্রাইস কয়টা? দুইটা। এরপর আছে, the company estimates the variable cost per unit to be $6 with a probability of 0.5, 4 with a probability of 0.3 and $2 with a probability of 0.2. এখানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট কয়টা অল্টারনেটিভ আছে? তিনটা। ওই তিনটা প্রবাবিলিটি যোগফল 1 হয়েছে কিনা বলো? জি জি স্যার। স্যার 1 হ্যাঁ, হয়ে গেছে। ওকে, এবার আসো, the company estimates the fixed cost to be 20,000 with a probability of 0.8 or 10,000 with a probability of 0.2. এখানে ফিক্সড কস্টে কয়টা অল্টারনেটিভ আছে? দুইটা। হ্যাঁ, আর প্রবাবিলিটি যোগফল 1 হয়েছে। জি স্যার। হ্যাঁ, কাজে এই যে প্রশ্নটা ঠিক আছে, এটাই হলো যে আমার প্রশ্ন ঠিক আছে। এবার আসুন, রিকোয়ার্ড estimate the expected break-even point in units of the new product. এখন আমরা এটা কিভাবে করব? তোমরা ডিসিশন থিওরিতে ডিসিশন ট্রি অ্যানালাইসিস করেছিলাম, মনে আছে? ডিসিশন ট্রি সিদ্ধান্ত বৃক্ষ জি স্যার। করেছিল না? জি জি স্যার। স্যার দেখো, এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তোমাদেরকে পড়াইতে গিয়ে আমার কত ধরনের জ্ঞানের প্রয়োজন হচ্ছে? তাহলে কি হবে? মাল্টিপল ডিসিপ্লিনের নলেজ ছাড়া খালি অঙ্ক করাই দিলে কি অঙ্ক জ্ঞান হবে? না স্যার। অঙ্ক করানো তো বেশিক্ষণ সময় লাগে না। এই যে কথাবার্তা বলছে যে আহ, এই যে দীর্ঘ সময় 1 ঘন্টা 42 মিনিট কথা বলে ফেলেছি। 1 ঘন্টা 42 মিনিট, মাঝখান দিয়ে একটু পানি খেয়েছি। হ্যাঁ, রিকার্ড এস্টিমেট। এবার আসো, সলিউশন ন্যানো কোম্পানি। হ্যাঁ, ডিসিশন ট্রি ন্যানো কোম্পানি, probability or decision tree analysis. A decision tree or probability analysis. আসো এবার, ট্রি মানে কি? গাছ। ট্রি মানে গাছ। গাছের মধ্যে কি থাকে? মূল, যেটা মাটির নিচে থাকে, ঠিক আছে? তারপরে কি থাকে? কাণ্ড। তারপরে কি থাকে? শাখা, উপশাখা। বাংলায় বলছে বোঝার জন্য। এই যে ডায়াগ্রাম, এটা কি সেই, এটা ধরো রুট, মূল। এটা কি? মূল, রুট। কাণ্ড, এই ধরো এই কাণ্ড। তারপরে ধরো শাখা, তারপরে প্রশাখা, তারপরে ধরো উপশাখা। এই জন্যই এটাকে কার সাথে কম্পেয়ার করেছে? ডিসিশন ট্রি এর সাথে, যে এই ট্রি দ্বারা আমরা ডিসিশন মেক করতে পারি। দ্যাট ইজ হোয়াই এটার নাম হয়েছে ডিসিশন ট্রি অ্যানালাইসিস। আবার এই অ্যানালাইসিসে আমরা প্রবাবিলিটি
প্রবাবিলিটি ইউজ করে থাকি, সেই জন্য আরেকটা নাম হয়েছে প্রবাবিলিটি ট্রি অ্যানালাইসিস। বোঝা গেছে? এ পর্যন্ত স্যার। বোঝা গেছে নামটা কেন হয়েছে? জি স্যার। আচ্ছা, এইভাবে বলেছিল কখনো? বলো। এই অপারেশন রিসার্চ তো পড়াইছে তোমাদের নাসরিন জাহান নাসু, এইভাবে বলেছে আমি এখন যেটা বললাম? না স্যার। এটাকে কি বলে জানো? এটা বলে এক্সপেরিয়েন্স এন্ড এক্সপার্টাইজ। এটাকে বলে রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশন। কি বলে এটাকে? রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশন। বোঝা গেছে? জি স্যার। কি স্যার? আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমরা বার করবো কি ব্রেক ইভেন পয়েন্ট। আচ্ছা, ব্রেক ইভেন পয়েন্ট আমাদের অল্টারনেটিভ কটা আছে? প্রাইসের অল্টারনেটিভ কটা আছে? দুইটা। ভেরিয়েবল কস্টের অল্টারনেটিভ আছে তিনটা। ফিক্সড কস্টের অল্টারনেটিভ কটা আছে? দুইটা। হ্যাঁ, দেখো এবার এই প্রথম হলো ফার্স্ট কলাম হলো প্রাইস, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, তারপরে এটা পরে বলবো ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে আমরা ফিক্সড কস্টকে যদি ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করে, তাহলে আমরা কি পাবো? ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে, ফিক্সড কস্টে ইউনিট মার্জিন ব্রেক ইভেন। এবার আসো যে কি হচ্ছে, আমার অল্টারনেটিভ গুলো কিভাবে হচ্ছে। এবার আসো যে একটা শিখিয়ে দেবো যাতে এই জন্য সব পারো। এই P1 মানে কি? প্রাইস 1। আমাদের প্রাইস কয়টা? দুইটা, P1 P2। ঠিক আছে, হ্যাঁ, এই P1 হলো 8, তার প্রবাবিলিটি কত? 0.7। আবার P2 হলো 7, তার প্রবাবিলিটি 0.3। এবার আসো ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট কয়টা? তিনটা। কাজে এই প্রাইস থেকে একবার তিনটা ব্রাঞ্চ যাবে। ঠিক আছে, আবার এই প্রাইস থেকে তিনটা ব্রাঞ্চ যাবে। তাহলে ভেরিয়েবল কস্ট 1, ভেরিয়েবল কস্ট 2, ভেরিয়েবল কস্ট 3, সাথে কি হলো? প্রবাবিলিটি। তারপর আবার ধরো এখানেও ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট 1, ভেরিয়েবল কস্ট 2, ভেরিয়েবল কস্ট 3। এবার প্রতিটা ভেরিয়েবল কস্ট থেকে ফিক্সড কস্ট কয়টা? দুইটা গেছে। তাহলে কি হলো? ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, এইভাবে আমাদের হচ্ছে। এই জন্যই নাম হয়েছে এটা ডিসিশন ট্রি অর প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে এই যে আমরা প্রবাবিলিটি লিখতেছি। এবার আসো, হ্যাঁ, ফিক্সড কস্ট, তার কি আছে আমাদের এখানে? এখানে আমাদের প্রবাবিলিটি। এইভাবে আমরা দিলাম। এই ট্রি আঁকাটা বোঝা গেছে? বলো। জি স্যার। কারো কোন কনফিউশন আছে? নাই? হ্যাঁ, আমার যদি ধরো ফিক্সড কস্ট তিনটা অল্টারনেটিভ হতো, তাহলে এখানে কয়টা ব্রাঞ্চ বা কয়টা লাইন ড্র করতে হতো? প্রতিটার ক্ষেত্রে কয়টা? তিনটা। প্রতিটার ক্ষেত্রে কয়টা? তিনটা। এবার আসো যে এই যে লাইন, এই প্রথম লাইন দিয়ে এটা আমার হলো কেস নাম্বার 1। ঠিক আছে, বোঝা গেছে? এই 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 এটা হলো কেস নাম্বার 1। তারপরে এই 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 এবার হলো কেস 2। তারপরেরটা হলো কেস নাম্বার 3, কেস নাম্বার 4, কেস নাম্বার 5, কেস নাম্বার 6। এইভাবে কত পর্যন্ত আসছে? 12 পর্যন্ত। এখন এই কেসগুলো বোঝা গেছে? বলো। জি স্যার। জি স্যার, বুঝা আচ্ছা, গেছে। এবার ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে বের করলাম? তাহলে প্রতিটা কেসের জন্য ব্রেক ইভেন পয়েন্ট। এই কেসের জন্য ভেরিয়েবল ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন কত? বলো। 8 - 6 ইকুয়ালস কত? 2। আর ফিক্সড কত? 20। তো 20,000 ডিভাইড বাই 2 ইকুয়ালস 10,000। ঠিক আছে? ঠিক আছে, জি স্যার। হ্যাঁ হ্যাঁ। এরপরটার জন্য কেস 2 এর জন্য তোমার কন্ট্রিবিউশন মার্জিন কত আছে? 8 - 6
8 minus 6 কত হলো 2, আর এখানে ফিক্সড কত 10,000, তো 10,000 ডিভাইড বাই 2 কত 5,000। বোঝা গেছে? এই ব্রেক ইভেন পয়েন্ট বোঝা গেছে? জি স্যার। বলো কে বোঝা গেছে? জি স্যার। ইয়েস স্যার, বুঝছি। হ্যাঁ, এইভাবে আমরা এই 12টা কেসের জন্য 12টা ভেরিয়েবল, আমরা 12টা ব্রেক ইভেন পয়েন্ট বের করে ফেললাম। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এখন এটা কিভাবে হয়? আমাদের প্রাইস কয়টা? 2টা অল্টারনেটিভ, তারপরে ভেরিয়েবল কস্ট কয়টা? 3টা অল্টারনেটিভ, 3 দুগুণে 6, ফিক্সড কস্ট 2টা অল্টারনেটিভ, তাহলে 6 দুগুণে 12, তাহলে মোট কয়টা কেস হবে? 12টা। এখন যদি প্রাইস যদি 3টা হয়, ভেরিয়েবল কস্ট যদি 2টা হয়, তারপরে ফিক্সড কস্ট যদি 3টা হয়, তাহলে কত হয়ে যাবে? 3 দুগুণে 6, 3 4, তাহলে কেস কয়টা হয়ে যাবে? 18টা কেস হবে। বুঝা গেছে এবার? এবার আসো জয়েন্ট প্রবাবিলিটি। ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি গুলোকে যদি আমরা গুণ করি, সেটা হলো জয়েন্ট প্রবাবিলিটি। 0.7 into 0.5 into 0.2 equal 0.28. বুঝা গেছে? রেসপন্স, তাড়াতাড়ি রেসপন্স করো। হ্যাঁ, এরপরটা হলো 0.7 into 0.5 into 0.2 equals 0.07. এইভাবে প্রতিটা কেসের জন্য যে প্রবাবিলিটি, ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিকে আমরা 3টা প্রবাবিলিটি আছে গুণ করলে আমরা পাবো জয়েন্ট প্রবাবিলিটি। এবার আসো এক্সপেক্টেড ব্রেক ইভেন পয়েন্ট। এই ব্রেক ইভেন পয়েন্টকে আমরা যদি জয়েন্ট প্রবাবিলিটি দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে হবে এক্সপেক্টেড ব্রেক ইভেন পয়েন্ট ইন্ডিভিজুয়াল অল্টারনেটিভ। সবগুলো যখন যোগ করব, এই যোগ করলে এটা হলো 7,971। বইয়ের রেজাল্ট হলো 69, তাহলে আমার 68। আমার এখানে কেন হয়েছে? ওরা অ্যাপ্রক্সিমেশন, যেমন 68, 69 পয়েন্ট সামথিং, ওরা ধরছে 59। তো কাজেই, এবং এখানেও বই ভুল ছিল, আমি ভুলগুলো সংশোধন করেছি, প্রশ্ন তৈরি করে অঙ্কটা সলভ করেছি। তাহলে আমার কি অনেক কষ্ট হয়েছে না? জি স্যার। এখন বোঝা গেছে এটা কিভাবে হয়ে গেল? জি স্যার। তাহলে আমরা এক্সপেক্টেড ব্রেক ইভেন পয়েন্টের এইভাবে আমরা করতে পারি। আমরা এক্সপেক্টেড প্রফিটও বের করতে পারি, এক্সপেক্টেড নেট ইনকাম আফটার ট্যাক্সও বের করতে পারি। এই বইয়ে কোথায় এআর বেলকাউইতে 6টা ম্যাথ আছে বিভিন্ন নিয়মের, তবে ডিসিশন ডিসক্রিট ভেরিয়েবল যেটা আছে অ্যাপ্রোচ, সেটা 3টা ম্যাথ আছে। একটা হলো প্রবলেম 2, প্রবলেম 3, প্রবলেম 5। প্রবলেম 2 তে হলো এক্সপেক্টেড প্রফিট, প্রবলেম 3 হলো এক্সপেক্টেড ব্রেক ইভেন পয়েন্ট, আর প্রবলেম 5 হলো এক্সপেক্টেড নেট ইনকাম। হ্যাঁ, শিট এখানে শেষ। এবার আমরা আরেকটা শিটে চলে যাই। সিপিইউ অ্যানালাইসিস 212। হ্যাঁ, আসছে। এই হলো প্রবলেম 3। এই প্রবলেম 3 এখানে সেলস কয়টা আছে? 100 না 90? কটা? 2টা। সেলস 2টা অল্টারনেটিভ। ভেরিয়েবল ইনপুট কস্ট মানে ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্টের কয়টা অল্টারনেটিভ আছে? 3টা। ফিক্সড কস্টের অল্টারনেটিভ কয়টা আছে? 4টা। তাহলে আমাদের যেটা আমাদের নাম্বার অফ কেসেস, অল্টারনেটিভ কয়টা হবে? 3, 6, 3, 4 হলো 18। কয়টা? 18টা কেস। বোঝা গেছে? হ্যাঁ, এবার আমরা সলিউশনে চলে আসি।
এটা 2 ভ্যালুয়েশন এই 3 দেখা যাচ্ছে জি স্যার। হ্যাঁ দেখো আছে কটা ভেরিয়েবল কস্ট কটা তিনটা ফিক্সড কস্ট কটা তো মানে একটা sales about the profit. Uh, value number 6. Five. আমরা সিবিপি অ্যানালাইসিস আর এই 5 নম্বরটা তোমরা নিজের দেখবে এখানে বাইর করতে হবে একটা বলে শেষ করে এখানে হলো সেলস কি আছে ভ্যালু এটা হলো ভেরিয়েবল কস্ট পার ইউনিট এটা হলো ফিক্সড কস্ট হ্যাঁ তাহলে প্রফিট বিফোর ট্যাক্স বাইর করতে হবে তারপরে ভলিউম সেলস ভলিউম ইন ইউনিটস ভেরিয়েবল কস্ট পার ইউনিট ফিক্সড কস্ট তাহলে আমাদের এই সেলস ভলিউমকে প্রাইস দ্বারা গুণ করে আবার ভেরিয়েবল কস্টের যে পার ইউনিটকে ভলিউম দ্বারা গুণ করে বিয়োগ করলে পাবো আমরা টোটাল কন্ট্রিবিউশন মার্জিন টোটাল কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট লেস করলে আমরা কি পেয়ে যাব আমরা পেয়ে যাব অপারেটিং ইনকাম আচ্ছা আমাদের আফটার ট্যাক্স প্রফিট বের করতে হবে কাজে এই ফিগারকে ট্যাক্স রেট যেটা আছে ট্যাক্স রেট 1 মাইনাস ট্যাক্স রেট দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো আর আফটার ট্যাক্স প্রফিট আবার প্রবাবিলিটি এই যে এখানে কত আছে 0.3 ইন্টু 0.2 এই গুণ প্রবাবিলিটি হ্যাঁ ও ট্যাক্স রেট হলো 50% ট্যাক্স রেট হলো কত 50% এখানেও এই জয়েন্ট প্রবাবিলিটি যেটা তাকেও আবার 1 মাইনাস ট্যাক্স রেট দ্বারা গুণ করতে হবে তাহলে কি পেয়ে যাব আফটার ট্যাক্স জয়েন্ট প্রবাবিলিটি আর এক্সপেক্টেড আফটার ট্যাক্স প্রফিট এই ফিগারকে এই ফিগার দ্বারা মাল্টিপ্লাই করলে এই ফিগার পাবো এই নিয়মটা বলে দিলাম আমরা নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ অ্যাক্টিভিটি বেসড ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি বেসড কস্টিং ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে তোমাদের হাতে এখন অনেক ম্যাটেরিয়াল আছে স্যার একটা কোয়েশ্চেন ছিল তাহলে আমরা আহ আমরা ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম